আজকে আমরা ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলনের যে অঙ্কগুলো করছিলাম তার মানে প্রশ্নমালা 17 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 7, সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 এর থেকে আমরা অঙ্কগুলো আজকে করব। দেখো, সংক্ষিপ্ত 6 এর যে অঙ্কটা রয়েছে y² = 2y - x আর y অক্ষ দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তো y² রয়েছে, তার মানে এটা আমরা বুঝে নেব যে এটা একটা অধিবৃত্ত। ঠিক আছে, x আর y এর মধ্যে একটা স্কয়ার থাকলে আমরা ধরে নেব এটা একটা অধিবৃত্ত। এখন যেহেতু আমরা এর আগে দেখেছিলাম অধিবৃত্তের আকার হবে y² = kx বা x² = ky, এই আকারের অধিবৃত্ত আমরা কিন্তু এঁকেছিলাম। তখনই বলেছিলাম যদি প্লাস বা মাইনাস দিয়ে কোনো সংখ্যা লাগানো থাকে, প্লাস বা মাইনাস দিয়ে যদি কিছু লাগানো থাকে তাহলে তার ছবিটা আমরা কিভাবে আঁকবো। আমরা কিন্তু এই আকারের অধিবৃত্তের ছবি আঁকতে ইতিমধ্যে শিখে গেছি। এখন এই আকারের অধিবৃত্ত, তার মানে তফাৎ হচ্ছে এটা হচ্ছে শীর্ষ মূল বিন্দুতে হয় এবং অক্ষটা x অক্ষের উপরে বা y অক্ষের উপরে হয়, কিন্তু এই অধিবৃত্তটা কিন্তু শীর্ষ মূল বিন্দুতেও হয় না, আর অধিবৃত্তটা x বা y অক্ষের উপরে হয় না, x অক্ষ বা y অক্ষের সমান্তরালে থাকে যদি দুটোর মধ্যে একটাতে স্কয়ার থাকে। তাহলে এখানে যেহেতু y এর স্কয়ার রয়েছে তাহলে আমরা ধরে নেব এটা এই আকারে, এবং এইটা দেখে আমরা বুঝে নেব যে এর যে চিত্রটা আসবে সেটা এই আকারের চিত্রটা আমরা কি দেখেছি এই আকারের হয়, আর এর ছবিটা সবসময় হয় এরকম। তো যেহেতু এটা এখানে এই দুটো টার্ম আমরা দেখব, y যে স্কয়ার টার্মটা দেখব আর x এর মানে এখানে যার স্কয়ার থাকবে এখানে তার অপোজিট ভ্যারিয়েবলের চিহ্নটা দেখব। তাহলে y² = -x, তার মানে y² হচ্ছে -kx, এর ছবিটা আমরা জানি এই মুখে হয়, আর x² -ky, এর ছবিটা হয় এইদিকে। ঠিক আছে, তাহলে এই আকারটা যেহেতু এটা y² সমান হচ্ছে -x, তার মানে এই ফর্মের সঙ্গে মিলছে, তার মানে ছবিটা আমার হবে এই রকম। তাহলে ছবির আকারটা হবে আমাদের এই রকম, কিন্তু শীর্ষবিন্দু মূল বিন্দুতে এক্ষেত্রে থাকবে না। তাহলে কোথায় শীর্ষবিন্দুটা হবে? তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এইখানে দেখে নেব যে কোন কোন বিন্দুর উপর দিয়ে যাচ্ছে। তার মানে x = যদি 0 বসাই, একই সরলরেখার মতোই x = 0 হলে y কত হচ্ছে? তাহলে y² - 2y = 0 বা y * y - 2 সমান হচ্ছে 0। তার মানে y এর আমরা দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা 2। তার মানে আমরা দুটো বিন্দু এখানে পেয়ে গেলাম, বিন্দুগুলোকে নোট করবে, একটা 0 0 বিন্দুর উপর দিয়ে যাবে আর একটা 0 2 বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে এই দুটো বিন্দু আমরা লেখচিত্রের উপরে স্থাপন করব। আর একবার কি দেখব, যদি x 0 হয়, x তো হলো, y যদি 0 হয় তাহলে x সমান আমরা 0ই পাচ্ছি। তাহলে x সমান 0ই পাচ্ছি, বিন্দুটা আমরা আগেই পেয়ে গেছি 0 0 বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর উপর দিয়ে যাচ্ছে এবং এই রকম একটা ছবি আমরা পাবো। তাহলে আমরা দেখি নি কেমন পাবো। ছবি তো আঁকতেই হবে সবসময়, মাস্ট। ছবি ভুল হলে তার জন্য কিন্তু কোনো মার্কস পাবেই না, পুরো অঙ্কটা ঠিক হলেও। সেজন্য ছবিটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বিন্দু দুটোকে আমরা যদি পয়েন্ট করি, একটা 0 1 আর একটা হচ্ছে 0 2, 0 0 1 আর 0 2, 0 2 বিন্দু আমরা জানি এরকম জায়গায় হবে। ঠিক আছে, এটা 0 2 ধরলাম। এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে এইরকম একটা ছবি। তাহলে আমরা কিভাবে আঁকতে পারি ভালো করে দেখো, এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে এইরকম একটা ছবি, এর উপরে যদি বসাতে হয় তাহলে কিভাবে বসাবো? নিশ্চয়ই ছবিটাকে এইরকম বসানো ছাড়া আমার আর কোনো পথ আছে বলে মনে হয় না, তাই না? তাহলে এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে একটা অধিবৃত্ত, দুটো বিন্দুর উপর দিয়ে এই চিত্রটাকে যদি বসাতে হয় তাহলে এছাড়া আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না। তাহলে এই রকম প্রথমে আমরা দেখে নেব ছবিটা কোন মুখে হবে, ডান দিকে বাঁ দিকে উপর নিচে।
সেটা আমরা ওয়াই মানে স্কোয়ারটা আর অপোজিট যে ভ্যারিয়েবলটা থাকবে তাদের চিহ্ন দেখে ঠিক করব। তারপরে বিন্দু দুটো দেখে, দুটো বিন্দু মিনিমাম আমরা পেয়ে যাব, তিনটেও পেতে পারি, সেই বিন্দু থেকে আমরা ছবিটা আঁকবো। আর এখানে বলেছে ওয়াই অক্ষ দিয়ে সীমাবদ্ধ, তাহলে জায়গাটাও নিশ্চয়ই আমরা পেয়ে গেছি, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল। তো ছবি যখন হয়ে গেল নিশ্চয়ই আর আমাদের অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে আমরা লিখব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। দেখো এখানে এই লিমিটটা আমরা, এটা তো আগেই বিন্দুটা বসিয়ে নেব, এটা হচ্ছে 0,2, এটা তো 0 0, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি লিমিটটা হবে 0 to 2, y অক্ষের উপরে আছে তাহলে dy হবে, আর এখান থেকে আমরা নিশ্চয়ই x টা নেব, তাহলে x সমান হচ্ছে 2y minus y square dy, তাই তো y অক্ষের উপরে হলে dy নেব সবসময়, এটা আমরা আগেই শিখেছি। তাহলে এটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই করতে পারবে, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে এটা সবসময় মনে রাখবে, এটা কিন্তু বর্গ একক হবে, মড দিয়ে নেবে, কারণ এটা নেগেটিভ যদি হয়েও যায় তো পজিটিভ দিয়ে তোমাকে বর্গ করতে হবে। ঠিক আছে, তারপরে সাতেরটা, তো সাতেরটা দেখো ছয়েরটা যেভাবে বলেছি সেইভাবেই করবে। সাতের যে অঙ্কটা রয়েছে সেটা y ইকাল টু দেওয়া আছে, দেখো 2x minus x square, 2x minus x square, তো x square কে যদি আমরা পজিটিভ করি তাহলে পাচ্ছি দেখো 2x minus y, তো একদম 6 এর মতোই পাচ্ছি। এইটা হচ্ছে পজিটিভ স্কোয়ারটা এবং অপোজিট সাইন রয়েছে অন্য ভেরিয়েবলটা, তাহলে x স্কয়ার minus y, তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস ky, এর লেখচিত্রটা আমরা জানি, এটা সবসময় লেখচিত্রটা নিচের মুখে হয়। তো এখানে ছবিটা এরকম হবে আমাদের, কিন্তু কোথায় হবে দুটো বিন্দু আমরা বের করে নেব। এখানে x সমান 0 করে y 0 পাচ্ছি, তার মানে 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে। আর একটা দেখো যদি y 0 হয় তাহলে x এর ওখানে দুটো মান পাচ্ছি, তাহলে একটা 0 2, একটা 2 0, তাহলে মূল বিন্দু আর একটা হচ্ছে 2 0, তার মানে এই রকম একটা ছবি আমরা এখানে পাবো। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই সাথেরটা। তারপরে দেখো আটেরটা, নতুন কিছু নয়, আটেরটাও আমাদের একই করব। তো এখানে দেখো স্কোয়ারটা এখানে নেই, কিন্তু স্কোয়ারটা আমরা এই দিক থেকে পাবো, একটু গুণটা করে নিচ্ছি। গুণটা করলে পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার, তারপরে 4x প্লাস x 5x, আর হচ্ছে -4। তো কোন চিহ্ন দেখবো বললাম, স্কোয়ারের চিহ্নটা দেখবো আর এটা দেখবো, তার মানে -x স্কোয়ার, তাহলে আমরা এই দুটোকে যদি একটু পৃথক করে নিই তো y ইকুয়াল টু -x স্কোয়ার, বা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু -y, তাই না, x স্কোয়ার ইকুয়াল টু -y। সবসময় বলেছি স্কোয়ার আর স্কোয়ার, যে যার স্কোয়ার আছে অপোজিট ভ্যারিয়েবলটা, এই দুটোর চিহ্ন দেখো অপোজিট চিহ্ন রয়েছে, তার মানে আমরা এটাকে এরকম লিখতে পারবো x স্কোয়ার ইকুয়াল টু -y। অন্যগুলোর কি চিহ্ন আছে না আছে আমার কিছু বিবেচনা করার দরকার নেই, আমরা শুধু স্কোয়ারের চিহ্নটা দেখব, আর যার স্কোয়ার আছে তার অপোজিট ভ্যারিয়েবলের চিহ্নটা দেখব। তো x স্কয়ার ইকুয়াল টু -y হচ্ছে, তার মানে এই ছবিটাও আমরা জানি x স্কয়ার ইকুয়াল টু -y মানে এদিকে হয়, তাহলে এটা আমরা বুঝে যাব এখান থেকে যে ছবিটা আমাদের এই রকম হবে, এই রকম হবে। তাহলে এবার কোথায় হবে তার জন্য কি করে বলেছিলাম, তো y ইকুয়াল টু একবার 0 লিখব, তাহলে y ইকুয়াল টু 0 হলে আমরা এই লাইনটা না এই লাইনে নিব, কারণ এটা তো ফ্যাক্টর হয়ে আছে না, তাহলে y ইকুয়াল টু 0 হলে x এর আমরা দুটো মান পাচ্ছি, দেখো একটা 1 পাচ্ছি, একটা 4 পাচ্ছি, তার মানে দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 1 0 বিন্দু দিয়ে যাবে আর একটা 4 0 বিন্দু দিয়ে যাবে। তাহলে ছবিটা আমরা যদি এঁকে ফেলি তাহলে এরকম আমরা বিন্দুগুলোকে প্রথমে বসাবো, 1 0 বিন্দু x অক্ষের উপরে হবে, লিখে দেবে বিন্দুগুলো, 4 0 বিন্দু x অক্ষের উপরেই হবে, তাহলে এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে এইরকম একটা ছবি, তাহলে এইরকম একটা ছবি এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো, তো এই দুটো বিন্দুর উপর দিয়ে ওই ছবিটাকে যদি নিয়ে যেতে হয় তাহলে ছবিটা এরকম হবে, তাই না। আর দেখো এখানে লেখা আছে x অক্ষ দিয়ে সীমাবদ্ধ, এটা x অক্ষ, এটা x অক্ষ, তাহলে x অক্ষ দিয়ে সীমাবদ্ধ ছবিটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কোন জায়গাটা ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। তাহলে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল
চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে এটা দেখো লিমিটটা এখানে শুরু হচ্ছে তার মানে 1 থেকে এখানে শেষ হচ্ছে 4 এ তাহলে 1 to 4 তারপরে এটা dx হবে তাহলে y এর মানটাই নিয়ে নেব তাহলে এটা লিখলেই ভালো হয় তাহলে 16 into -x square plus 5x minus 4 dx নিশ্চয়ই শেষ করতে পারবে অবশ্যই এটার একক লিখবে বর্গ একক মড দিয়ে এককটা লিখবে তাহলে নেগেটিভ হলেও তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা নিজে শেষ করতে পারবে তারপরে দেখো 9টা এত করে নিশ্চয়ই তোমরা ছবিগুলো শিখে ফেলেছো তো 9টা দেখো এখানে y স্কয়ার রয়েছে এটা x রয়েছে তাহলে একটা ভ্যারিয়েবলের স্কয়ার রয়েছে তার মানে আমরা শিওর যে এটা একটা অধিবৃত্ত এবং এটাও ঠিক যে অধিবৃত্তের দেখো y স্কয়ার রয়েছে y স্কয়ার পাচ্ছি আর এদিকে 4x পাচ্ছি মানে y এর স্কয়ার রয়েছে অপোজিট ভ্যারিয়েবল x রয়েছে শুধু দুটোই পজিটিভ তো y স্কয়ার ইকুয়াল টু তার মানে এটা এই অভিমুখের একটা অধিবৃত্ত ডান দিকের মুখওয়ালা একটা অধিবৃত্ত তো এই যে অধিবৃত্ত তাহলে এর ছবিটা আমরা কি করে আঁকবো বললাম x 0 হলে আমরা y এর দুটো মান পাচ্ছি একটা 1 আর একটা 5 তাহলে দুটো বিন্দু আমরা পাচ্ছি একটা 0 1 আর একটা 0 5 তাহলে আমরা প্রথমে বিন্দু দুটোকে লিখবো এটা 0 1 এটা যদি 0 5 হয় আর এই ছবিটাকে যদি এই দুটো বিন্দুর উপর দিয়ে পাঠাতে হয় তাহলে ছবিটা নিশ্চয়ই এরকম হবে তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা নিশ্চয়ই বার করতে পারবো ঠিক আছে তারপরে দেখো 10এরটা একই অঙ্ক নতুন এখানেও সেই একই ব্যাপার ও এখানে x স্কয়ার রয়েছে এখানে অপোজিট ভ্যারিয়েবল y তাহলে x স্কয়ার আর y অন্যগুলো প্লাস মাইনাস আছে এইটুকু শুধু দেখে নেব কিন্তু কি আছে আমার দেখার দরকার নেই ঠিক আছে কারণ এটা যদি প্লাস মাইনাসটা না থাকতো তাহলে আগের মতোই হয়ে যেত কিন্তু কোনো কিছু যোগ বিয়োগ করে লাগানো আছে সেইটুকু দেখে নেব যখন তখন আমরা এইটা দেখব যে x স্কয়ার রয়েছে y রয়েছে তাহলে x স্কয়ার ইকুয়াল টু ky x স্কয়ার ইকুয়াল টু ky এইটার ছবিটা কি হয় উপর দিকে হয় তার মানে এটার ছবিটাও উপর দিকেই হবে এবার কোথায় হবে তার জন্য কি করব y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখো x এর মান আমরা পাচ্ছি 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0 তো x এইটা আমরা বুঝে নেব যেটাকে তো ফ্যাক্টর করাই যাচ্ছে না ফ্যাক্টর করা না গেলে আমরা সিরিজ ধারাচার্যের সাহায্য নেব তো সিরিজ ধারাচার্যের সাহায্য নেওয়ার আগে আমরা যদি b স্কয়ার মাইনাস 4ac টাকে একটু দেখে নিই কারণ ফ্যাক্টর যখন করা যাচ্ছে না তখন আমরা b স্কয়ার মাইনাস 4ac টাকে যদি একটু দেখে নিই তাহলে কি পাবো 2 2 4 মাইনাস 4 ইনটু 3 ইনটু 4 তার মানে নেগেটিভ একটা সংখ্যা পাচ্ছি তার মানে b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হচ্ছে তার মানে কি হচ্ছে বীজ অবাস্তব মানে x এর কোনো বাস্তব মান নেই তাহলে y 0 হলে x এর মান পাওয়া যাচ্ছে না এটা থেকে আমাদের কি বুঝতে হবে y 0 মানে কি x অক্ষ তার মানে এটা বুঝতে হবে এই অধিবৃত্তটা x অক্ষকে ছেদই করে না এই অধিবৃত্তটা x অক্ষকে ছেদ করে না তাহলে আমাদের অন্য পথটা দেখো যদি আমরা x সমান 0 বসাই তাহলে y এর মান পাচ্ছি আমরা 4 তার মানে একটি বিন্দু অন্তত পাচ্ছি সেটা হচ্ছে 04 তাহলে 04 এর উপর দিয়ে যাবে এরকম একটা ছবি কিন্তু এইটা আমরা বুঝতে পারলাম না x অক্ষকে ছেদ করবে না তাহলে x অক্ষকে যখন ছেদ করবে না আমাদের হাতে বিন্দু আছে কেবলমাত্র একটি সেটা হচ্ছে 0,4 x অক্ষকে কিন্তু ছেদ করবে না তাহলে ছবিটা আমাদের এইরকম কিছু একটা ব্যাপার হবে তাই না এরকম কিছু একটা হবে হয় সেটা এর মাঝামাঝিও থাকতে পারে বা এটা এইদিকে একটু বেশি থাকতে পারে বা ওইদিকে একটু বেশি থাকতে পারে কিন্তু একটি বিন্দু আমরা পেয়েছি সেটা শীর্ষবিন্দু হতেও পারে নাও হতে পারে সেটা শীর্ষবিন্দু না হয় সেটা আরো এদিকে হতে পারে তো এই যে বলেছি এটা রাফ লেখচিত্র খুব মানে কোন দিকে একবার নির্দিষ্ট কোন দিকে যাবে দরকার নেই কিন্তু কোয়াড্রেন্ট গুলো মোটামুটি ঠিক রাখলেই হবে তো এরকমও হতে পারে আবার এটা এইরকম করেও যেতে পারে তাই না তো এটাই হোক বা এটাই হোক যে কোনো এরকম একটা ছবি আমাদের এখানে দিলেই হবে তার জন্য কোনো এটা একটা বিন্দু তো আমরা পেয়েছি ঠিক আছে এবার দেখো এটা দিয়ে তো কোনো সীমাবদ্ধ কিছু পাচ্ছি না তো ওরা যতক্ষণ না সীমাবদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা তো ক্ষেত্রফল বের করতে পারবো না কিন্তু সীমাবদ্ধ করার জন্য ওরা আরো কিছু বলেছে x অক্ষ তাহলে এখানে লেখা হয়নি যেটা সেটা হচ্ছে x অক্ষ দিয়ে সীমাবদ্ধ হবে তারপরে দেখো x সমান -1 তাহলে x সমান -1 সরলরেখা দিয়ে সীমাবদ্ধ হবে আর x সমান 3 এই কোটা দিয়ে সীমাবদ্ধ হবে তাহলে x সমান -1 আমাদের এদিকে আসবে x সমান 3 আমাদের এদিকে আসবে
তাহলে x সমান 3, x সমান -3। তাহলে সীমাবদ্ধ জায়গা আর x অক্ষ দিয়ে সীমাবদ্ধ জায়গা নিশ্চয়ই আমরা পেয়ে গেছি, তাই না? এটা x অক্ষ, অক্ষগুলো সবসময় লিখে দেবে কিন্তু, কারণ কোনটা অক্ষ কোনটা সরলরেখা সব লিখে দেবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? কারণ ক্ষেত্রফল শুরু হচ্ছে এখানে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1 0। তাহলে -1 থেকে এইখানে গিয়ে শেষ হচ্ছে ক্ষেত্রফলটা 3 0 তে। তাহলে -1 থেকে 3, তাহলে ক্ষেত্রফলটা হবে -1 থেকে 3। তারপরে এটা x অক্ষের উপরে আছে, তাহলে y dx, তার মানে 3x² + 2x + 4 dx। ঠিক আছে, এটা নিশ্চয়ই শেষ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তারপরেরটাই মানে 11টা, এটাতে মড আছে। তো y = 1 + mod x + 1। তো এই মড তো আমরা এর আগে অনেক দেখেছি। mod x + 1 এর মানটাকে আমরা প্রথম ভেঙে নেব। এটা x + 1ই হবে। তো কখন হবে? যখন মডের ভিতরে পজিটিভ আছে। মডের ভিতরে কে রয়েছে? x + 1। x + 1 পজিটিভ মানে কি? মানে x + 1 > 1। তো x + 1 > 0। তো x + 1 > 0 কখন হবে? x এর কোন মানের জন্য? তাহলে x + 1 এই পুরোটা > 0 হবে যদি x এর মান হয় -1। আর এটার মান হবে -x -1 যখন x < -1। তাই না? তাহলে এখানে y এর আমরা দুটো সমীকরণে ভেঙে ফেলতে পারি। একটা হবে 1 + x + 1 বা x + 2 যখন x > -1। আর এটার মান হবে 1 - x -1 আর -x যখন x হবে < -1। তার মানে আমাদের লেখচিত্রটা -1 এর জন্য বড় হলে একরকম হবে, -1 এর জন্য ছোট হলে আরেক রকম হবে। কিন্তু এগুলো দেখো সবই হচ্ছে, তাহলে আমরা পরিষ্কার করে লিখলে এটা পাচ্ছি y = x + 2 যখন x > -1 আর y = -x যখন x < -1। তো এইগুলো কিন্তু x এর একঘাত সমীকরণ, মাথা থেকে এটা চলে না যায়। একঘাত সমীকরণ মানে সব সময়ই সরল রেখা হবে, তাই না? তাহলে এটা একটা সরল রেখা, তো এই সরল রেখাটা কোন দিকে যাবে? তো x, তাহলে এটা আমাদের দুটো সরল রেখা, একটা 1 একটা 2। তাহলে দেখো 1 নং সরল রেখা, 1 নং ক্ষেত্রে x = 0 হলে y হচ্ছে 2 আর y 0 হলে x হচ্ছে y 0 হলে x হচ্ছে -2। তাহলে দুটো বিন্দু আমরা পাচ্ছি, একটা 0 2 দিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে -2 0 দিয়ে যাচ্ছে। বিন্দুগুলো লিখবে কিন্তু, বিন্দুগুলো লিখে নেবে, তাহলে আর ভুল হওয়ার কোনো জায়গাই থাকবে না। আর এটা তো আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা, এটাতে বিন্দু বসানোর দরকার নেই। 2 নম্বরটা মূল বিন্দুগামী, 2 নম্বরটা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এটার আমরা একটা ছবি আঁকবো। কিন্তু সব সময় মনে রাখতে হবে 1 নম্বরটার ক্ষেত্রে >= -1, এটা কিন্তু আমাদের মাথায় থাকবে। কারণ -1, তাহলে x সমান -1 কোনটা? তাহলে x সমান -1 হচ্ছে এটা। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখার দুদিকে দুরকম ছবি হবে। তাহলে 2 0 বিন্দু, 2 0 বিন্দু হচ্ছে সরি 0 2 বিন্দু, 0 2 বিন্দু আমরা এখানে নিলাম আর -2 0 বিন্দু, -2 0 বিন্দু এখানে নিলাম। ঠিক আছে, এই দুটো বিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে। কিন্তু যেহেতু এটা >1 কোনটা? এই দিকটা হচ্ছে >1, ডান দিকটা হচ্ছে >1, বাঁ দিকটা হচ্ছে <-1। তাহলে এই যে সরলরেখাটা এই দুটো বিন্দুর উপর দিয়ে আসবে, আস্তে আস্তে এইটাকে যখনই ক্রস করবে তখনই কিন্তু সরলরেখাটা আর এইদিকে কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে সরলরেখাটা আমার এইখানে এসেই শেষ হয়ে যাবে, ওই দিকটাতে কোনো শেষ থাকবে না, কিন্তু এই দিকে সরলরেখাটা x সমান 1 এ এসেই শেষ হয়ে যাবে, এই দিকটাতে ওর আর কোনো অস্তিত্ব নেই। আর দ্বিতীয় অংশটা মানে y = -x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এটাও তোমরা প্রথম দিনের ভিডিওতে দেখেছিলে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো একটা নেগেটিভ মানে x নেগেটিভ y পজিটিভ, বা y কে যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে -y = x হবে। তার মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, সাইন কোথায় হয় ভালো করে দেখো, দ্বিতীয়তে x যদি নেগেটিভ হয় y পজিটিভ হবে,
এখানে দেখো x যদি পজিটিভ হয় y নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ হলে পরে একটা নেগেটিভ একটা পজিটিভ সাইন থাকলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় চতুর্থ দিয়ে যাবে। তার মানে এই সরলরেখাটা আমাদের যাবে মূল বিন্দু দিয়ে যাবে কিন্তু দ্বিতীয় চতুর্থ দিয়ে। তাহলে দ্বিতীয় চতুর্থ দিয়ে এই সরলরেখাটাকে পাঠাতে গেলে এই সরলরেখাটা যাবে, হ্যাঁ, মাইনাস x ইকুয়াল টু -1। এইটার ছবিটা আঁকতে গিয়ে এটা যেটা মনে রাখবে, যেহেতু একটাই সরলরেখা, তো সরলরেখাটা অবশ্যই মূল বিন্দু দিয়ে গেলেও কিন্তু এই বিন্দুটার উপর দিয়ে অবশ্যই যাবে, কারণ এই সরলরেখাটা যেহেতু এই পর্যন্ত এসেছে ওইখান থেকেই কিন্তু সরলরেখাটা শুরু হবে। তাহলে মূল বিন্দু দিয়ে গেলেও এই সরলরেখাটা কিন্তু এই বিন্দুটার উপর দিয়ে যাবে। তাহলে এটা যাবে, কিন্তু এটা হচ্ছে লেস দেন -1। তাহলে এই সরলরেখার এই দিকটা তো লেস দেন -1, তাহলে এই দিকে সরলরেখাটা আমাদের যাবে। তো এর এই দিকটাতে মূল বিন্দুগামী হলেও এই দিকটাতে সরলরেখার কোনো অস্তিত্ব থাকবে না, কারণ x হচ্ছে -1 থেকে ছোট। তাহলে এই সরলরেখাটার লেখচিত্র হবে এই রকম একটা, দুটো সরলরেখার সমষ্টি, ঠিক আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এবার দেখো কি দিয়ে সীমাবদ্ধ করেছে, x সমান -2। তাহলে x সমান -2 আমাদের এটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে x সমান -2। তাহলে এর বিন্দুতে আরেকটা সরলরেখা আসছে আমাদের, সেটা হচ্ছে x সমান -2, আর একটা হচ্ছে x সমান 3। x সমান 3, তাহলে অক্ষগুলো লিখে দেবে, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা মূল বিন্দু লিখে দেবে। তাহলে x সমান 3 কিন্তু এই দিকে আসছে, x সমান 3। তাহলে কোন জায়গাটা সীমাবদ্ধ হচ্ছে, দেখো এই পুরো জায়গাটা আমাদের সীমাবদ্ধ হয়েছে। তাহলে এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। তো এর আগে আমরা লেখচিত্র দিয়ে নির্দিষ্ট সমাকলন দিয়ে মড থাকলে তার ক্ষেত্রফল বের করেছিলাম, কিন্তু এখানে কি করতে হলো, এখানে যেহেতু দুটো সরলরেখা, দেখো এখানে আরো পরিষ্কার করে সেই জায়গার জিনিসটাই বুঝতে পারবে। তো এই জায়গাতে এসে দুটো সরলরেখা যেহেতু দুরকম হয়ে গেল, তাহলে এইখানে যখন আমরা ক্ষেত্রফল বার করব তখন এই বিন্দুটাও আমাদের দরকার, এটা হচ্ছে x সমান -1। তাহলে এইটা একটা আলাদা সরলরেখা দিয়ে সীমাবদ্ধ হচ্ছে এই জায়গাটা, কারণ এই সরলরেখাটা যখন নেব তখন x অক্ষ পর্যন্ত এই ক্ষেত্রফলটা হয়ে যাবে। আবার যেহেতু এটা আলাদা সরলরেখা হয়ে গেল, তখন এইখান থেকে এই পর্যন্ত আমাদের আলাদা আর একটা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে কি করব আমরা, তো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং পরবর্তী ক্ষেত্রে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় বেশি পড়ে, লক্ষ্য করে একটু। তাহলে যেহেতু দুটো সরলরেখা দিয়ে এই ক্ষেত্রফলটা, গোটা ক্ষেত্রফলটা কোনো একটা বক্র নয়, একটি বক্র নয় বা একটি সরলরেখা নয়, দুটো সরলরেখা দিয়ে সীমাবদ্ধ, সেজন্য দুটোকে আমাদের আলাদা করে নিতে হবে। আর কোথায় আলাদা হচ্ছে, এই বিন্দুতে। তাহলে এই সরলরেখার জন্য আমাদের লিমিট হবে এইটুকু, আর এই সরলরেখার জন্য আমাদের লিমিট হবে এখান থেকে এটা। তাহলে কি হবে ক্ষেত্রফলটা, তাহলে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল হবে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল হবে, দেখো এখানে -2 বিন্দু, এটা -2 0 থেকে -1। তাহলে -2 সবসময় আমাদের লিমিট লেখার সময় যেহেতু ছোট লিখতে হয়, মানে একদম সবসময় লেফট সাইড থেকে শুরু হবে লিমিট লেখা, কোনো সময় রাইট থেকে লেফটে আসবো না, সবসময় লেফট থেকে রাইটে যাব। তাহলে -2 থেকে -1, এখানে কোন সরলরেখাটা, এই সরলরেখাটা। এখানে ভুল করেও যদি আমরা অন্য সরলরেখা নিয়ে ফেলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এই সরলরেখাটা কোনটা, তো এই সরলরেখাটা বুঝতেই পারছি, এটা মূল বিন্দুগামী সরলরেখাটা, মানে হচ্ছে এইটা। তার মানে y হচ্ছে -x। তাহলে আমরা এখানে -x dx টা লিখে নেব, প্লাস প্লাস বলতে এর পরের অংশটা আমরা এর সঙ্গে যোগ করব। তো পরেরটা লিমিট কি হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, তাই না। তাহলে এটা হচ্ছে -1 থেকে 3। তো এটা কোন সরলরেখা থেকে নেব, এটা y x + 2 dx। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমাদের এর পরে ছোট্ট ছোট ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনের জন্য কিন্তু অঙ্ক আটকাচ্ছে না, আমরা এখানে শিখছি শুধু ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। তো সে দেখো ইন্টিগ্রেশন গুলো খুব ছোট ছোট ইন্টিগ্রেশন পাচ্ছি আমরা হাতে, তো সেইগুলোর জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এটা নিশ্চয়ই শেষ করতে পারবে। তারপরে দেখো 12টা, তো 12টা একটা মিক্সচার অঙ্ক দিয়ে দিয়েছে, আমাদের বলেছে এটা আমরা জানি এটা সমপরাবৃত্ত, এর আগেও আমাদের সমপরাবৃত্তের ছবি আমরা এঁকেছি, কিন্তু এটা যদি সমপরাবৃত্তের ছবি এঁকে আমরা
ক্ষেত্রফল বের করতে যাই তাহলে কিন্তু একদম চরম একটা ভুল করে ফেলবো, কারণ বলেইনি সমপরাবৃত্তের দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে। একটু ভালো করে পড়তে হবে, একটু লক্ষ্য রাখতে হবে কি বলেছে। বলেছে সমপরাবৃত্তের উপরে যে কোনো বিন্দুতে যদি দুটো স্পর্শক আঁকা যায়, না যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেটা সবসময় ধ্রুবক হবে। তাহলে এখানে সমপরাবৃত্ত দ্বারা সীমাবদ্ধ নয়, কিন্তু সমপরাবৃত্তের উপরে একটি স্পর্শক, তার মানে স্পর্শকের সমীকরণটা আমাদের এখানে বের করে নিতে হবে, এইটা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে এখানে কি করবো আমরা, কোন বিন্দুতে স্পর্শক সেটাও বলে দেয়নি, আমরা x1 y1 বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বের করে নেব। তো স্পর্শকের সমীকরণ নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই x ইন্টু dy dx প্লাস y সমান হচ্ছে 0। তাহলে dy dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস y বাই x। তাহলে dy dx x1 y1 সমান হচ্ছে মাইনাস y1 বাই x1। অতএব x1 y1 বিন্দুতে স্পর্শক কত হবে, y minus y1 equal to minus y1 by x1 into x minus x1। x1 y minus x1 y1 সমান minus x y1 plus x1 y1। তাহলে আমরা পাচ্ছি x y1 plus y x1 সমান হচ্ছে 2x1 y1। এই x1 y1 ভালো করে দেখো, x1 y1 যেহেতু এক নম্বরের উপর অবস্থিত, তাহলে x1 1 এর মান হচ্ছে c স্কয়ার। তাহলে আমরা সমীকরণ যেটা পাচ্ছি x y1 plus y x1 সমান হচ্ছে 2c স্কয়ার। ঠিক আছে, তাহলে 2c স্কয়ার, যেহেতু x1 y1 বিন্দু এক নম্বর বক্রের উপর অবস্থিত, এটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে এইটা স্পর্শক বলতে এটা তো একটা সরল রেখা, তাহলে এই সরল রেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এই সরল রেখাটাকে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা এর আগে স্পর্শকের অঙ্ক করার সময় দেখেছি স্পর্শক অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে যখন, তখন সেটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিলে পাবো x by 2c স্কয়ার by y1 সমান y by 2c স্কয়ার by x1 ইকুয়াল টু হচ্ছে 1। এটা ছেদিতাংশ আকার। তাহলে এর ছবিটা যদি আমরা আঁকি, তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে এটা x অক্ষ, এটা y অক্ষ, এই বিন্দুটা হবে 2c স্কয়ার by y1, এই বিন্দুটা হবে 2c স্কয়ার by x1। তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, তাহলে এখানে যে ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো কত, পাবো ক্ষেত্রফলটা হাফ ইন্টু 2c স্কয়ার বাই y1 ইন্টু 2c স্কয়ার বাই x1। এই অঙ্কটা কিন্তু স্পর্শকেরও দিতে পারে, স্পর্শক থেকেও দিতে পারে, ক্ষেত্রফল থেকে দিয়েছে এখানে। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2c4 বাই x1 y1। আর এখনই আমরা দেখলাম x1 y1 মানে হচ্ছে c স্কয়ার, তার মানে হচ্ছে 2c স্কয়ার বর্গ একক। যেহেতু c ধ্রুবক, তাহলে ক্ষেত্রফলটাও সবসময় ধ্রুবক হচ্ছে। ঠিক আছে, 13 নম্বর। তো y স্কয়ার মাইনাস ax সমান স্কয়ার, এটা একটা অধিবৃত্ত আমরা বুঝতেই পাচ্ছি। তাহলে অধিবৃত্ত y স্কয়ার রয়েছে, তাহলে x রয়েছে, এখানে কিন্তু চিহ্নটা দেখে নিলে হবে না, এটা লক্ষ্য রাখবে, এটা ডান দিকে নিয়ে গিয়ে আমরা দেখব। তাহলে এটা যেটা পাচ্ছি সেটা y স্কয়ার সমান ax এই আকারে পাচ্ছি, এটা তাই না, ডান দিকে নিয়ে গেলে এরকম আকার হচ্ছে। তো এটার ছবিটার আকার হয় এই দিকে, আর এটার দেখো y স্কয়ার ইকুয়াল টু মাইনাস ax হচ্ছে, এটার ছবিটার আকার হবে এই দিকে। তাহলে এই দুটো ছবি আমরা আঁকবো, কিন্তু তার সঙ্গে যে স্কয়ার শব্দ লাগানো আছে, তার মানে শীর্ষবিন্দুতে তো ছবিটা আঁকা যাবে না,
তো কোথায় আঁকতে হবে সেটা আমরা বিন্দু বসিয়ে দেখে নেব। তাহলে এই ক্ষেত্রে যদি x = 0 হয় তাহলে y এর আমরা দুটো মান পাচ্ছি প্লাস মাইনাস a, আর এইটার ক্ষেত্রে x = 0 হলে আমরা y এর এটাতেও মান পাচ্ছি প্লাস মাইনাস a। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকবো। এটা x অক্ষ, এটা y অক্ষ। বিন্দুগুলো দেখো, এটার জন্য প্লাস মাইনাস a, মানে বিন্দুটা কি কি হলো তাহলে 0, a 0, মাইনাস a। তাহলে 0, a এখানে যদি ধরি, 0, a এখানে। ঠিক আছে, তাহলে এটা 0, a, এটা হচ্ছে 0, a। তাহলে এই দুটো বিন্দুর উপর দিয়ে যাবে এরকম একটা ছবি। তো বুঝতেই পেরেছো তখন নিশ্চয়ই এটা এইদিকে যাবে। আর এই দুটো বিন্দুর একই তো বিন্দু পেয়েছি এখানে, তাহলে একই বিন্দুর উপর দিয়ে যাবে এইরকম একটা ছবি, এইরকম একটা ছবি। তাহলে এটা নিশ্চয়ই এদিকে যাবে। তাহলে এই যে জায়গাটা সীমাবদ্ধ হয়ে গেল, এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এখানে আমরা কিভাবে বের করব? তো এখানে আমরা দেখো একটা একটা করে ক্ষেত্রফল বার করতে পারি। এটা যদি মূল বিন্দু হয় তাহলে এখান থেকে এই বিন্দুটা স্থানাঙ্ক আমাদের দরকার। তো এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? বা আমরা যদি y অক্ষ দিয়ে বের করি তাও হবে। তাহলে আমরা y অক্ষের বিন্দু তো পেয়েই গেছি, তাহলে 0, a চিহ্ন নিতে পারি। তাহলে 0 to a, আবার 0 to -a, কিন্তু এটা তো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, এমনকি এই অধিবৃত্তের সঙ্গে এই অধিবৃত্তটাও প্রতিসম। সেই ক্ষেত্রে আমরা 2 ইনটু নিয়ে নিতে পারি। তাহলে ক্ষেত্রফলটা হবে, তাহলে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল হবে আমরা 0 to a নিতে পারি, অথবা -a to a ও নিতে পারি। তাহলে -a to a এটা নিতে পারি। যদি আমরা এইটা থেকে নিই, এইটা থেকে যদি নিই, তাহলে -a to a এই ক্ষেত্রফলটা কত হচ্ছে? -a to a এই অধিবৃত্তের সমীকরণ কোনটা? এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এইগুলো ঠিক রাখতে হবে কিন্তু। তাহলে এখান থেকে আমাদের x টা নিতে হবে, কারণ আমরা dy লিখবো, y অক্ষ নিয়েছি। তাহলে x সমান হচ্ছে কত? -y² / a dy। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের, তাহলে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এখানে, এই ক্ষেত্রফলটা আমরা এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা এই ক্ষেত্রফলটা নেব। তো এই ক্ষেত্রফলটা যখন আমরা নেব তখন কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে, কারণ একটা হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে, একটা y অক্ষের নেগেটিভ দিকে। তার মানে এই ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে, এই ক্ষেত্রফলটা পজিটিভ আসবে। যদি আমরা এখানে যোগ করে দিয়ে একই লিমিট দিয়ে লিখে দিই -a to a, এইটা থেকে আমরা, ও সরি, এটা তো হচ্ছে এইটা থেকে। তাহলে এইটা থেকে আমাদের x নিলে পরে এটা আসবে, কি আসবে এখানে? x এর মান আসবে a² - y² / a। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে এখান থেকে আমাদের x এর মান নেব, কি নেব? y² - a²/a। ঠিক আছে, কিন্তু যেহেতু দুটো অপোজিট সাইডে আছে, দেখো চিত্র দেখে বুঝতে পারছি এটা নেগেটিভ আসবে, একটা পজিটিভ আসবে, তার মানে কেটে গিয়ে ক্ষেত্রফল কিন্তু 0 হয়ে যাবে। কিন্তু আমরা ছবিতে তো দেখতেই পাচ্ছি ক্ষেত্রফল 0 নয়। সেই জন্য এইরকম জায়গাগুলোতে আলাদা আলাদা ভাবে ক্ষেত্রফল বের করে যোগ করতে হবে। বুঝেছো? বর্গ একক, মানে এটার ক্ষেত্রফলটাও পজিটিভ নেব, এটার ক্ষেত্রফলটাও পজিটিভ নেব, তারপর আমরা যোগ করব। ঠিক আছে, এটাও নিচে শেষ করতে পারবো। একসঙ্গে a² - y² এর কোনো সূত্র হয় না, কিন্তু a² - y² এর কোনো সূত্র হয় না, ভুল করবে না। এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাওয়ার পর a² এর আলাদা ইন্টিগ্রেশন হবে, y² এর আলাদা ইন্টিগ্রেশন হবে প্রত্যেকটার। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইলো। আমরা পরের ভিডিওতে দীর্ঘ অঙ্কগুলো একটু দেখে নেব। ঠিক আছে।